আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবি টেকনিক স্কুল আজকে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের প্রিপারেশন নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্সের একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর আজকে এই পুরো ভিডিওটি পুরো সময় জুড়ে থাকছি আমি আনিকা ইবনাথ, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা ইউনিভার্সিটি। আমি তাসকিয়া, বিবিএ শেষ করেছি ঢাকা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে। আমি হচ্ছে শাহেদ, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে এখন এমবিএ তে আছি। সো আমরা আমাদের পরিচয়টা দিয়ে দিলাম, তো এখন হচ্ছে তোমাদের পরিচয় দেওয়া পালা। তো তোমরা দেরি না করে কে কোথা থেকে এই লাইভ সেকশনটি দেখছো তা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সি ইউনিট রিলেটেড, তোমরা কিন্তু তাও জানিয়ে দিতে পারো। আমরা তোমাদের সম্পূর্ণ চেষ্টা করবো তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করার। সো আমরা প্রথমে চলে যাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে কিছু আইডিয়া দিব, সি ইউনিট সম্পর্কে পরীক্ষাটা কীভাবে হয়। আর তোমরা কিন্তু কোশ্চেন করতে থাকো। আচ্ছা, তোমরা যারা কমার্স থেকে ইন্টার দিয়েছো তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য দুইটি ইউনিট আছে, একটি হচ্ছে সি ইউনিট আর একটা হচ্ছে ডি ইউনিট। তো আমরা এখানে যে বিষয়গুলো এনেছি এটা হচ্ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলারটা দিয়েছিল ওটার ভিত্তিতে, কেননা এই বছরের সার্কুলারটি এখনো প্রকাশিত হয়নি, সেজন্য আমরা গত বছরের সার্কুলারটি ফলো করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের এসএসসি এবং এইচএসসি উভয়ের জিপিএ মিলে যদি 7.5 অর্থাৎ 7.5 তোমাদের অপশনাল সহ যদি আসে এবং তোমাদের এসএসসি এবং এইচএসসি কোনোটাতে যদি 3.5 এর নিচে না আসে, তাহলে তোমরা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি সি এবং ডি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যদি ও লেভেল থেকে পাশ করে আসো তাহলে তোমাদেরকে কমপক্ষে 5টি সাবজেক্টে পাশ করতে হবে, এবং তোমরা যদি এ লেভেল থেকে পাশ করো তাহলে তোমাদেরকে কমপক্ষে 2টি সাবজেক্টে পাশ করতে হবে যদি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও। এখন আসছি সাবজেক্টস এবং মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। আমি প্রথমেই বলে দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে যে তোমাদের কোশ্চেনটা সেটা হচ্ছে টোটাল মার্কস থাকবে 120 মার্কসের। এই 120 মার্কসের ভিতরে তোমাদের 5টা বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। ফার্স্ট অফ অল বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই 4টা হচ্ছে ম্যান্ডেটরি। আর 5 নম্বর সাবজেক্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ফিনান্স অথবা মার্কেটিং। এখন ফিনান্স অথবা মার্কেটিং বলার কারণ হচ্ছে সাপোজ যাদের এইচএসসিতে ফিনান্স ছিল তারা ফিনান্স পার্টটা অ্যান্সার করতে পারো, আর যাদের সাপোজ যাদের এইচএসসিতে মার্কেটিং ছিল তারা মার্কেটিং পার্টটা অ্যান্সার করতে পারো। তবে আমি এখানে আরেকটা বিষয় বলে দিই যে সাপোজ তোমার হয়তো এইচএসসিতে ফিনান্স ছিল কিন্তু তুমি মনে করো যে তোমার মার্কেটিং পার্টটা তোমার বেশি সহজ মনে হচ্ছে বা তুমি এটা ভালো পারো, সেখানে তুমি মার্কেটিং অ্যান্সার করতে পারবে। মানে এখানে ফিনান্স অথবা মার্কেটিং, এখানে দুটার ভিতর যে কোনো একটা বিষয়ের উপর তোমাকে অ্যান্সার করতে হবে। এখন দেন হচ্ছে আর এই যে 5টা বিষয়, 5টা বিষয় থেকে মোট 20টা করে প্রশ্ন থাকবে তোমাদের জন্য, মানে 20টা এমসিকিউ থাকবে। আর প্রতিটি প্রশ্নের জন্য মান হচ্ছে 1.2 করে মার্কস থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1.2, আর প্রতিটি নেগেটিভ উত্তরের জন্য থাকবে 0.24 করে। মানে হচ্ছে তুমি একটা সঠিক উত্তর ডাক দিলে তোমার আসবে হচ্ছে 1.2। আচ্ছা, তোমার প্রতিটি মানে সঠিক উত্তরের জন্য থাকছে 1.2, আর প্রতিটি মানে ভুল উত্তরের জন্য 0.24 করে কাটা যাবে। তবে এখানে আমি একটা জিনিস বলে দিই, সাপোজ যে তোমার যদি মনে হয় যে মানে ভুল উত্তর দিলে তোমার 0.24 কাটা যাচ্ছে, আবার আরেকটা বিষয় যে তোমার 0.24 যে মানে কাটা যাবে তাও কিন্তু না। সাপোজ যে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু গেস করে অ্যান্সার করলেও দেখা যায় যে ওটা হয়ে যায় বা সামথিং, কিন্তু তুমি যদি বেশি কনফিউজ থাকো সেক্ষেত্রে তুমি সেটা অ্যাভয়েড করো। আমি এই ব্যাপারে মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারে এটাই বলবো। আর হচ্ছে তোমাদের আরেকটা বিষয় যেটা যে অনেকের একটা মানে প্রশ্ন থাকে, যেটা আমারও, আমি যখন ক্যান্ডিডেট ছিলাম আমারও তখন মনে হয়েছিল যে আসলে কত পেলে ঢাকা ভার্সিটি সি ইউনিটে চান্স পাওয়া যেতে পারে। সো এটা আসলে মানে ফিক্সড কোনো মানে মানে নাম্বার, এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে কম্পিটিশনের উপর। সাপোজ কি তোমার অনেক সময় দেখা যাবে 80-90 উপরে থাকলে মানে নাম্বারটা স্কোরটা তোমার জন্য বেটার চান্স পাওয়া যায়। মানে তোমার বেশি ম্যাক্সিমাম তোমার মিনিমাম 80 নম্বরের উপর স্কোরটা থাকতে হবে তোমাকে চান্স পেতে হলে। এর থেকে কমে গেলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। দেন আচ্ছা, এরপর আসলে আজকে আপু কত সুন্দর করে বলেছে। তো আসলে 120 মার্কে তো বর্ণনা আপু দিয়ে দিল। আর আসলে টোটাল মার্কস হচ্ছে 200, যার মধ্যে 120 তুমি ইনস্ট্যান্ট ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষার ফলে যেটা দিবে সেটা হচ্ছে 120 মার্কস, আর 80 মার্কস যেটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটা পয়েন্টসকে যোগ করে দেওয়া হবে। তো তোমাদের জন্য কিন্তু একটু খুব ভালো একটা সুযোগ আছে যে তোমরা বাসায় বসে কিন্তু দেখতে পারো যে 80 মার্কসের মধ্যে কত মার্কস তোমরা সিকিউর করে ফেলতে পেরেছো। সো সেটা কীভাবে করবে আমি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমাদের যে এসএসসি পয়েন্ট আছে, ধরো 5ই ধরে নিলাম, তোমরা জিপিএ 5 পেলে, তো 5কে তোমরা হচ্ছে 6 দিয়ে গুণ করবে।
তো 6 দিয়ে গুণ করলে কি হয় 30 হয়, তো এখানে তুমি 30 মার্কস পাচ্ছ। আর অন্যদিকে তুমি এইচএসসি রেজাল্ট যেহেতু এখনো দেয়নি, আরও 1 মাসের মতন জুলাইয়ে দেওয়ার কথা, সো তোমরা যখন রেজাল্ট পাবে তখন সেটাকে 5 ধরো আবার ধরে নিলাম 5 পেলে, তো সেটাকে 10 দিয়ে গুণ দিতে, তাহলে হলো 50, আগে ছিল 30 আর এখন হচ্ছে 50, তো টোটাল হচ্ছে আমার 80 মার্কস। সো তুমি এই 80 মার্কসকে সিকিউর করে ফেলছো। এখন অনেকেই বলে যে আপু আমি তো 4.94 পেয়েছি, আমি কি টিকতে পারবো? আসলে এটা না টোটালি হচ্ছে তুমি যাই পাও না কেন, তুমি এখন দেখো গুণ করে দেখো, তাহলে তোমার বেশি কিন্তু কমবে না। এই যে 80 মধ্যে হয় 79 পাবে অথবা 77ই ধরে নিলাম, খুব বেশি কমে গেল, কিন্তু মাত্র 3 মার্কস। তুমি চিন্তা করতে পারছো, তুমি আগে যেহেতু তুমি মার্কসগুলোকে জেনে নিচ্ছ, তখন কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি কতটা এগিয়ে থাকলে তুমি কম্পিটিশনটাকে আরো বেশি, মানে তোমার জন্য আরো ভালো হবে। সো তোমাকে কিন্তু এটা দেখতে হবে, তো তোমরা কিন্তু দেখে ফেলবে। আর এখন হচ্ছে আচ্ছা, আমরা প্রথমে বলেছি যে আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা ছিল সে অনুসারে, কেননা এই বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিশেষ করে সি ইউনিটে এবং অন্যান্য ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ভিন্ন রকম আসবে। তো গত বছর ছিল কিরকম যে তোমরা যদি একটা উত্তর যদি ভুল আসে তখন তোমাদের নেগেটিভ মার্কস ছিল 0.24, এবং ইংলিশে তোমাদের আলাদা করে পাস করার জন্য তোমাদের ইংলিশে 24 মার্কের মধ্যে তোমাদেরকে 10 মার্ক পাওয়া লাগতো, এবং ইন টোটাল দ্যাট মিনস 120 মার্ক রিটেনের মধ্যে তোমাদেরকে 48 হচ্ছে তোমাদের পাস মার্ক ছিল আর কি। তো কিন্তু বর্তমানে আমরা এই বছর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে 120 মার্কের মধ্যে 100টি এমসিকিউ থাকবে না, সেখানে তোমাদেরকে 60টি এমসিকিউ দিবে, অর্থাৎ তোমাদের 60% থাকবে এমসিকিউ এবং বাকি যে 40% সেটা আসবে রিটেন। যেহেতু কর্তৃপক্ষ এখনো কোনো সার্কুলার ঘোষণা করেনি, সেহেতু আমরা ফিক্সড করে অথবা স্পেসিফিক করে বলতে পারছি না 60% এমসিকিউ গুলো প্রত্যেক সাবজেক্টে কয়টি করে থাকবে অথবা রিটেন পার্টটা কোন পার্ট থেকে কত আসবে। তবে আমরা এতটুকু বলতে পারি, যেহেতু 60টি এমসিকিউ থাকবে, সাবজেক্ট হচ্ছে 5টা, তাহলে আমরা যদি 60কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 12, অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে 12টি করে এমসিকিউ তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর এরপর তোমাদের 40 মার্কসের একটা রিটেন এক্সাম থাকবে, ওটা হচ্ছে তোমাদের একসাথে এক্সামটা হবে, এবং তোমরা সেভাবে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা বা তোমরা সেভাবে প্রস্তুতিটা গ্রহণ করবে। আচ্ছা, এখন আমি যেটা তোমাদেরকে বলবো, এই ঢাকা মানে সি ইউনিটে তোমাদের টোটাল সিট সংখ্যা নেই। এখন তোমাদের যেটা লাস্ট যেটা ছিল, টোটাল সিট সংখ্যা ছিল 1250, মানে 1250 জন স্টুডেন্ট মানে নেওয়া হবে মোট টোটাল সিট। আর এখন হচ্ছে তোমাদের মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের আন্ডারে তোমরা মানে সিএমএ থেকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য রয়েছে মোট 9টা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে ফার্স্টে ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মিনিস্ট্রি এইচএম। আর রিসেন্টলি যেটা আরেকটা আমাদের নতুন একটা ডিপার্টমেন্ট ওপেন হয়েছে সেটা হচ্ছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। এখন হচ্ছে তোমাদের প্রত্যেকটার জন্য সিট সংখ্যা হচ্ছে ফাইন্যান্সে থাকবে 180 মানে 180 করে, অ্যাকাউন্টিংয়ে 180 জন, মার্কেটিংয়ে 180 জন, ম্যানেজমেন্টেও 180 জন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে 150 জন, এমআইএসে 110 জন, ইন্টারন্যাশনাল বিজনেসে 110 জন, টিএইচএমে 110 জন, আর হচ্ছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপে হচ্ছে 50টি সিট রয়েছে মোট। এখন হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলবো, এই যে তোমাদের এই যে সিট অ্যালোকেশনগুলো দেখছো, যে সাবজেক্টগুলো দেখছো, মোট 9টা বিভাগ। এই 9টা বিভাগ আসলে কে কোন বিভাগে মানে পাবে, বা এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে তোমার মানে মেরিটে, যেটা তুমি 1250-এর ভিতরে তোমার মানে মানে তোমার মেধাক্রমটা কত থাকবে সেটার উপর। সাপোজ তোমার যদি মেধাক্রমটা একদমই প্রথম দিকে থাকে, মেরিট পজিশনটা একদমই প্রথম দিকে থাকে, সাপোজ প্রথম 200 ভিতর থাকে, সেক্ষেত্রে তুমি ডেফিনেটলি ফাইন্যান্স সাবজেক্টটা তুমি ইজিলি চয়েস করতে পারো এবং সেটা তুমি অবশ্যই পাবে। আর সেকেন্ডলি যেটা মানে এটা ডিস্ট্রিবিউশনটা যেটা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ মেরিট পজিশনের উপরে। তারপরে সাপোজ তোমার মেরিট পজিশন 200-এর নিচে থাকে, সেক্ষেত্রে তুমি অ্যাকাউন্টিংটা পাবে। মানে এটা হচ্ছে মানে মেরিট ওয়াইজ তোমাকে ডিপার্টমেন্টটা দেওয়া হবে। সো আমি বলবো যে তোমরা চেষ্টা করো যে প্রথম 200-র মধ্যে থাকার, খুব হার্ড ওয়ার্ক করো, তাহলে প্রথম 200-র মধ্যে থাকলে কি হবে, তুমি হচ্ছে সবগুলো ডিপার্টমেন্টই চুজ করতে পারবে, মানে তোমার হাতে সম্পূর্ণ। তুমি ফিনান্স নিতে পারো, অ্যাকাউন্টিং নিতে পারো, মার্কেটিং নিতে পারো, ম্যানেজমেন্ট সম্পূর্ণ তোমার উপর। আর যদি তোমরা এর থেকে পেছনে যাও তখন তোমাদের জন্য লিমিটেড সিট হয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা পারবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা তোমাদের জন্য যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে, আমরা অলরেডি দেখলাম তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদেরকে 5টি সাবজেক্টে ভর্তি পরীক্ষা দিতে হবে।
তো আমরা এখন তোমাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রত্যেকটি বিষয়ে তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত সেভাবে। তো আমরা এখানে তোমাদের জন্য অ্যাকাউন্টিং এ একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 সেশন এসেছিল। তো এই অ্যাকাউন্টিং এ এখন থেকে এই ধরনের প্রশ্ন প্যাটার্ন হয়ে আসছে যেগুলো আমরা এমসিকিউতে পাচ্ছি। তো এই প্রশ্নটি আমি সলভ করার আগে আমরা দেখতে চাই তোমরা যারা এই লাইভ ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও কোনটি অ্যান্সার সঠিক তোমাদের কাছে মনে হয়, এরপর আমরা এটা সলিউশনে চলে যাব। আর হচ্ছে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সি ইউনিট রিলেটেড সেটাও কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিতে পারো, আমরা চেষ্টা করবো সেটা উত্তর করার। আচ্ছা, তোমাদের অ্যাকাউন্টিং একটা প্রশ্ন আমরা সলভ করতে দিয়েছি, এটা অ্যান্সারটা তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, হয়তো প্রশ্নটি তোমাদের জন্য নতুন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা যে যেখানে আছো লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে তোমার যারা আরো অ্যাডমিশন পরীক্ষার্থী বন্ধুরা আছে তারা যাতে দেখতে পারে। আর যতটা সম্ভব তোমার ফ্রেন্ড যারা আছে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তাদেরকেও তোমরা কমেন্ট সেকশনে তাদের নামগুলো মেনশন করে দাও। আর যে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, একজন অ্যানসার করেছে, সে হচ্ছে শাহিদুল ইসলাম, সে অ্যানসার করেছে সি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আর কোনো অ্যানসার পাইনি। আচ্ছা, এই যে এখানে যে আমরা যে প্রশ্নই দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে এবিসি কোম্পানি XYZ কোম্পানি থেকে 600 টাকার সরঞ্জাম নগদে ক্রয় করেছে। এখন বলা হচ্ছে এবিসি কোম্পানির হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, অর্থাৎ এই প্রশ্নটি এসছে হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ অংশ থেকে। তো আমরা দেখছি এবিসি কোম্পানি 600 টাকার সরঞ্জাম নগদে ক্রয় করেছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে সরঞ্জাম বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপোজিটে নগদ টাকা বাবদ আরেকটি সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সম্পদ বৃদ্ধি পেল এবং আরেকটি সম্পদ হ্রাস পেল, কিন্তু অপশনের মধ্যে কোনো অপশনে আমরা দেখতে পাচ্ছি না যে অপশনে সম্পদ বৃদ্ধি আরেকটি সম্পদ হ্রাস। তাই আমরা এটাও বলতে পারি যখন একটি সম্পদ বৃদ্ধি পায় এবং আরেকটি সম্পদ হ্রাস পায় তখন মোট সম্পদ অপরিবর্তিত থাকবে, সেটাও আমরা বলতে পারি। যার কারণে আমরা এখানে অ্যান্সার নিচ্ছি হচ্ছে সি নাম্বার, অর্থাৎ মোট সম্পদে কোনো পরিবর্তন হবে না। আর হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং এর জন্য আমরা একটা রেফারেন্স বই তোমাদেরকে দিচ্ছি, যেটা আমি 10 মিনিট স্কুলে স্মার্ট বুক রাইটিং সেকশনে কাজ করে যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ট্রেজার। তোমাদের যদি অ্যাকাউন্টিং এর বেসিকে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো। আর হচ্ছে তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট থেকে অ্যাকাউন্টিং একটু বেশি কোশ্চেনটা আসতে দেখা যায়, এটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, তো শাহিদুল ভাই কিন্তু আগেই বলেছে যে ইংলিশে কিন্তু 10 মার্কস পেতে হবে, আর 10 মার্কস না পেলে কিন্তু তোমাকে ফেল হিসেবে ধরা হবে। সো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা আমি মনে করি ইংলিশ, তুমি টোটাল যত ভালোই করো না কেন তা না হলে কিন্তু ইংলিশে যদি তুমি 10 এর নিচে পাও তাহলে কিন্তু তোমাকে অকৃতকার্য হিসেবেই ধরা হবে। তো ইংলিশের জন্য এখানে আমি একটা গ্রামারের কোশ্চেন দিয়েছি, তোমরা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। আর তোমরা জানাতে জানাতে আমি ইংলিশ নিয়ে আরো কিছু কথা বলছি, সেটা হচ্ছে যে 3টা পার্ট থাকে সাধারণত, সেটা হচ্ছে গ্রামার, প্যাসেজ আর হচ্ছে ভোকাবুলারি। এর মধ্যে আমি অবশ্যই সবার প্রথমে বলবো ভোকাবুলারির কথা। ভোকাবুলারি থেকে সাধারণত দেখা যায় 4 থেকে 5টা কোশ্চেন আসে। আসলে ভোকাবুলারিও না, পুরোটা একটা ওরাল সিস্টেম, মানে তুমি যেটা মুখস্থ করে যেটা অ্যান্সার করতে পারবে সেটার মধ্যে ভোকাবুলারি আছে, ইডিয়ম, ফ্রেজ আছে, এরপর হচ্ছে আরও রয়েছে প্রিপোজিশন রয়েছে। সো এগুলো কিন্তু তোমার হাতে, তুমি যত ভালো মুখস্থ করতে পারবে, যত আয়ত্ত আনতে পারবে ততই কিন্তু তোমার জন্য ভালো হবে। আর অন্যদিকে রয়েছে প্যাসেজ, যেটা থেকে 5টা কোশ্চেন আসে। আর তোমরা এটার সাথে মোটামুটি রিলেটেড, তোমরা এইচএসসি তে দিয়েছো প্যাসেজ কোশ্চেন, যেটা এমসিকিউ দিয়ে 5টার মতন আসে। আর গ্রামার যেটা আসে তোমাদের রুলস এর মধ্যেই পড়বে। আমি কিন্তু একটা গ্রামার করতে দিয়েছি, তোমরা মনে আছে তো? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাড়াতাড়ি আনসারটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর হচ্ছে বরাবর যেটা বললাম যে ভোকাবুলারির প্রতি তোমাদের জানতে হবে ভালো করে। আর হচ্ছে গ্রামারের অ্যান্সারটা জানতে হবে। আচ্ছা, সেকশনে অ্যানসার কি দিয়েছে? গ্রামার সেকশনে এখানে একজন অ্যানসার দিয়েছে বি, তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যানসার দিয়ে দাও, এবং একজন অ্যানসার দিয়েছে সি। আচ্ছা, আমরা গ্রামারটা একটু খেয়াল করি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলির একটি প্রশ্ন যেটি ইংলিশ থেকে এসেছিল। তো সেখানে আমরা দেখছি এখানে একটি সেন্টেন্স দিয়েছে যে হোয়াইল গোয়িং টু স্কুল, এরপর এ ডগ বিট মি, অপশন এতে আছে, বিতে আছে আই ওয়াজ বিটেন বাই এ ডগ, সিতে আছে বোথ কারেক্ট, ডিতে আছে নান।
আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখানে যে গ্রামারটি এসছে এটি তোমরা আগে কিন্তু করে আসোনি। কেন? এটা হচ্ছে ক্লিপস্টোফেল নামক একটি বই আছে, যেটা ইংলিশ গ্রামারের জন্য তোমাদের পড়া উচিত, সে বই থেকে এসছে। তো এখানে বলা আছে হোয়াইল গোয়িং টু স্কুল, এরপর কমার পর তোমার কোন সেন্টেন্সটি কারেক্ট হবে। একটু খেয়াল করো, এই ধরনের গ্রামারটিকে আমরা বলছি ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ হোয়াইল গোয়িং টু স্কুল, এখানে যে ভার্বটা আছে অর্থাৎ গোয়িং, এখানে গোয়িং এর কাজটা যে করতে পারবে কমার পর তাকেই সাবজেক্ট হিসেবে বসাতে হবে। এখন খেয়াল করো, হোয়াইল গোয়িং টু স্কুল অর্থাৎ যে স্কুলে যায়, কমার পর যদি আমরা এ ডগ বসাই, এ ডগ অথবা একটি কুকুর কখনোই কিন্তু স্কুলে যেতে পারে না, অর্থাৎ স্কুলে পড়াশোনা করার জন্য একটা কুকুর কখনোই যেতে পারে না, যার কারণে এই অপশনটা হচ্ছে বাদ। এখন আমরা বিতে আসি, আই ওয়াজ বিটেন বাই এ ডগ। এক্ষেত্রে দেখো কমার পর আই কে সাবজেক্ট করে বসানো হয়েছে, যেখানে আমি স্কুলে যেতে পারি, যার কারণে আমরা অপশন বি কে বলছি সঠিক উত্তর, যার কারণে এখানে অ্যান্সার নেওয়া হয়েছে বি কে। আচ্ছা, এখন আমরা আচ্ছা, আমি ইংলিশ নিয়ে আরেকটু অ্যাড করতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের মানে এখানে ইংলিশে আনিকা ফার্স্টেই বলে দিয়েছে 3টা পার্ট থাকবে ডেফিনেটলি, গ্রামার, প্যাসেজ আর ভোকাবুলারি। এখন আমি তোমাদেরকে ভোকাবুলারির জন্য আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভোকাবুলারির জন্য তোমার মানে তোমরা অ্যাডমিশন টেস্টের উপরে শুধুমাত্র ভোকাবুলারির উপরে অনেক বই পাবে। সো আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করি যে তোমরা এই ভোকাবুলারির বইগুলো একদম খুব ভালো মতন একদম প্রতিটা ভোকাবুলারি মানে যত ভোকাবুলারি আছে, তারপর যত প্রিপোজিশন থাকবে, ফ্রেজ আর ইডিয়মস থাকবে, সেগুলো তোমরা খুব ভালো মতন কভার করো। ইনফ্যাক্ট শুধু ভালো না, খুব ভালো মতন, কারণ এগুলো তোমার সিমিটে লাগবে। আর তার থেকে বড় বিষয় যে তোমরা যে এখন যে ভোকাবুলারিগুলো পড়ছো, তোমার হয়তো মনে হতে পারে যে আমি এত ভোকাবুলারি পড়ছি, এত ভোকাবুলারি পড়ে হয়তো বা কি হবে বা সামথিং, এরকম কিছু একটা মনে হতে পারে, বা এখান থেকে আমার কমন আসবে কিনা। আমি তোমাদেরকে যেটা এই ব্যাপারে বলবো সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা মোটামুটি এখান থেকে ভোকাবুলারি যত তোমরা পড়বে তত তোমাদের মনে থাকবে, কারণ ভোকাবুলারিটা হচ্ছে ডেফিনেটলি আসলে যত বেশি পড়ে পারা যায়, যত বেশি মনে রেখে পারা যায়। আর হচ্ছে তোমাদের ভোকাবুলারিটা যে তোমরা এখন পড়ছো, এটা তোমাদের ক্ষেত্রে তোমাদের পরবর্তী যে স্টেজটা, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু সব ইংলিশে থাকে পড়াশোনাগুলো। এতদিন যারা তোমরা বাংলা মিডিয়ামে পড়ে এসেছো, সো ডেফিনেটলি তোমরা যারা যদি এই ভোকাবুলারিগুলো এখন যদি খুব ভালো মতন অ্যাডমিশন টেস্টের সময় পড়তে পারো, এটা কিন্তু তোমাদের ভার্সিটি লাইফে খুব কাজে দিবে। কারণ দেখা যায় যে অনেক সময় যে স্টুডেন্টরা ইংলিশে তখন একটু দেখা যায় যে বাংলা মিডিয়াম থেকে হঠাৎ করে আসলে একটু প্রবলেম হয়। সো ভোকাবুলারি পড়তে গিয়ে যদি তোমার মনে হয় আল্লাহ এত ভোকাবুলারি পড়ে আমার কি হবে, বা এত ভোকাবুলারি পড়ে মনে রাখতে পারছি না, বা মানে পড়ে লাভ নাই, বা এটা আসলে চিন্তা করবা না। তোমার এখন হয়তো বা তোমার এটা অ্যাডমিশন আছে, এটা কিন্তু তোমার শুধু অ্যাডমিশন লাইফে না, এটা তোমার পরবর্তী যে স্টেজগুলো আছে লাইফের, সেক্ষেত্রেও তোমার ভোকাবুলারিটা কিন্তু খুব কাজে দিবে। আর হচ্ছে দেন আসছি আমি প্যাসেজের ব্যাপারে, যেটা আমি ফার্স্টে আরেকটা পার্ট যেটা গ্রামারের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। গ্রামারের ব্যাপারে যেটা যে শাহিদুল যেটা আমাকে বললো যে টোফেলের যে বইটা আছে ওইটা কভার করবে তোমরা গ্রামাটিক্যাল পার্টের জন্য। আর হচ্ছে বেসিক রুলসগুলো আমি আমাদের 10 মিনিট স্কুলের ভিডিও সেকশন লাইব্রেরিতে কিন্তু তোমাদের ড্যাংলিং মডিফায়ার, প্যারালেলিজম, তারপরে হচ্ছে তোমার ইরোর, ফাইন্ড আউট দ্য ইরোর, এই টপিকসগুলোর বেসিক কিন্তু তোমাদের ভিডিও আমাদের 10 স্কুলের ভিডিও সেকশনে কিন্তু দিয়ে দেওয়া আছে। সো ওই ভিডিওগুলো দেখলে তোমরা যে মানে বেসিক যে নলেজটা আসলে এক্সাক্ট রুলসটা কি সেটা কিন্তু তোমরা জানতে পারবে বা ইজিলি বুঝে নিতে পারবে। দেন তোমরা ওটাও দেখলে, আবার সাথে বইটাও তোমরা মানে ফুললি কভার করলে। এখন আসবো আমি প্যাসেজের ব্যাপারে। ইংলিশে তো 3টা পার্ট, গ্রামার, প্যাসেজ অ্যান্ড ভোকাবুলারি। আমি ডেফিনেটলি আগে তোমাকে আমি যেটা পার্সোনালি বলবো সেটা হচ্ছে তোমরা আগে গ্রামার আর ভোকাবুলারি পার্টটা ডেফিনেটলি আগে অ্যান্সার করো। প্যাসেজের সাথে তোমরা পরিচিত, কারণ এইচএসসিতে তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টে প্যাসেজ ছিল। আর হচ্ছে তোমাদের ইংলিশ যেটা অ্যাডমিশন টেস্টে হবে সেটা হচ্ছে যে প্যাসেজটা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ আনসিন থাকবে। তুমি অবশ্যই প্র্যাকটিস করবে, প্যাসেজের জন্য অনেক বইয়ে তোমাদের অনেক প্যাসেজ থাকবে, সেটা অবশ্যই প্র্যাকটিস করবে। প্যাসেজের কথা যেহেতু আসছে, আমি একটা বিষয় অ্যাড করতে যাচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাডমিশন টেস্টে যে প্যাসেজগুলো আসে সেগুলো আনসিন থাকে। এখন একটি যখন আনসিন প্যাসেজ আসবে সেটি তুমি কিভাবে সলভ করবে কম সময়ের মধ্যে, একটা বিষয় খেয়াল করো। যখন কোনো প্যাসেজ আসবে প্রথমে পুরো প্যাসেজটি পড়ার কোনো দরকার নেই, কেন এতে তোমার অনেক ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট হয়ে যায় এক্সাম হলে। প্রথমে তোমাকে যেটা করতে হবে, প্যাসেজটি না পড়ে প্যাসেজের সাথে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এক নজরে দেখে নেওয়া যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, তাহলে প্যাসেজের শুধুমাত্র ওই অংশগুলোতেই তুমি পড়ে নিতে পারবে। দেন আসো প্যাসেজ থেকে অনেক সময় দেখবে অনেক ভোকাবুলারি কোয়েশ্চেন আসে, অনেক সময় দেখা যায় একটা ওয়ার্ড দিয়ে দেয়, বলে এই ওয়ার্ডটার সিনোনিম কোনটি। তখন ওই ওয়ার্ডের সিনোনিম খোঁজার জন্য তোমাকে পুরো প্যাসেজ পড়ার দরকার হয় না, তুমি শুধুমাত্র ওই ওয়ার্ডের মিনিং জানলেই তুমি অ্যান্সার করতে পারবে। দেন আসো অনেক সময় প্যাসেজ বলা থাকে যে এই প্যাসেজটার মেইন টাইটেল কি, অথবা অনেক সময় বলা থাকে এই প্যাসেজটার মেইন থিম, অথবা এই প্যাসেজের মেইন সামারি কি। তো মেইন সামারি বের করার জন্য
অনেকে করে কি পুরো প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে গিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট সময় ওয়েস্ট হয়ে যায়, যার ফলে অন্যান্য সাবজেক্টে অ্যান্সার করতে গেলে এটার ইম্প্যাক্টটা পড়ে। তো আমি যেটা সাজেস্ট করব, প্যাসেজ থেকে যদি তুমি টাইটেল বের করতে চাও, কখনোই পুরো প্যাসেজ পড়ার দরকার নেই। তুমি শুধু প্যাসেজের প্রথম লাইনটি পড়বা অথবা প্রথম প্যারাটা পড়বা এবং শেষ লাইন অথবা শেষ প্যারাটা পড়বা। এর মধ্যে যদি তুমি প্যাসেজের মেন টাইটেল খুঁজে পাও, তখন তুমি সেটা অ্যান্সার করবা। এবং সর্বশেষ যেটা বলছি, প্যাসেজ সবার শেষে অ্যান্সার করার চেষ্টা করবা। কেন, অ্যাডমিশন টেস্টে মাত্র তুমি টাইম পাচ্ছ 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাকে প্রায় 120 মার্কের অ্যান্সার করতে হচ্ছে। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এটা নিয়ে কিছুক্ষণ পরে আমরা আরো ডিসকাস করব। এখন আজকে বাকি বিষয়গুলো বলবো। আচ্ছা, আমি প্যাসেজের ব্যাপারে তার শাহিদুল সেটা বলে দিয়েছে, সেটা হচ্ছে প্যাসেজটা, এটা আমিও বলবো তোমরা লাস্টে অ্যান্সার করো, মানে গ্রামার ভোকাবুলারি পার্টটা শেষ করার পরেই প্যাসেজটা অ্যান্সার করো। কারণ প্যাসেজটা দেখা যায় যে কেউ শুরুতেই শুরু করে দেয়, মানে স্টার্ট করে দেয় দাগানো, দেখা যায় যে অনেকখানি টাইম কিন্তু কনজিউম হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রায় শেষ। এখন আমরা অন্যান্য সাবজেক্ট আমাদের বাকি আছে, যেমন বাংলা, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স। এই সাবজেক্টগুলো কিভাবে প্রিপারেশন তোমরা নিবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, আমার এখন আরেকটা বিষয় আমার ইংলিশে আসলে মাথায় আসছে, আর আমি ওইটা বলা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের ইংলিশে, মানে আমি শুরুতে মানবন্টনে বলেছিলাম, তারপরে শাহিদুলে বলেছিল যে ইংলিশে তোমার মিনিমাম 24 এর মধ্যে 10 পেতে হবে, মানে 10 তোমাকে অবশ্যই পেতে হবে। সাপোজ কি, এটা আসলে অনেকেই জানে না, অনেকে এই ভুলটা করে। সাপোজ কি তোমার বাংলা, তারপরে সে ম্যানেজমেন্ট, তারপরে ফিনান্স অথবা মার্কেটিং, তারপরে অ্যাকাউন্টিং, এগুলোতে খুবই ভালো, সাপোজ 24-এ 24 তুমি পাও। কিন্তু তুমি যদি ইংলিশের ক্ষেত্রে সাপোজ তোমার যদি 10-এর নিচে নিলে, সাপোজ 9.9 যদি তোমার চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু তোমার রেজাল্টটা পাস হিসেবে গণ্য হবে না, তুমি সি ইউনিটে তখন বাদ পড়ে যাবে। সো ইংলিশটা খুব ইম্পর্টেন্ট সি ইউনিটে। আসলে স্টুডেন্টরা দেখা যায় যে বেশি পরিমাণ ভুলটা এই ইংলিশেই করে, দেখা যায় যে ইংলিশে সিলেবাসটাও খুব বেশি থাকে, এটাও খুব ট্রু। কিন্তু এটা একটাই মানে সলিউশন, যে সেটা হচ্ছে খুব পড়তে হবে, ইংলিশটা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। বুঝলে আমি যেটা বললাম যে অন্যগুলোতে তোমার অনেক নাম্বার 60, 70, 80 তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু ইংলিশে তোমার এই 10 আসলো না, তোমার কিন্তু রেজাল্টটা কাউন্ট হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইংলিশ। আমি বলবো ইংলিশটা খুব ভালো মতন পড়ো তোমরা। এখন যেটা এখন তাহলে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে বাংলা নিয়ে কথা বলি। বাংলা তো 2টা পার্ট থাকবে, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। তোমরা তো জানোই প্রথম পত্রটা তোমরা এইচএসসি-তে যেরকম পড়ে এসেছো, লেখক পরিচিতিগুলোকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে ভেবে এইভাবে পড়বে। বাট বাংলা সেকেন্ড পেপারে দেখবে যে কোশ্চেনগুলো আসছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে। যেমন কারো থেকে কোশ্চেন করে, যেটা কিন্তু তোমরা এইচএসসি লেভেলে পড়োনি। আবার সমাজ থেকেও কোশ্চেন করে, কিছু কিছু জিনিস কিন্তু তোমরা দেখা যায় যে এইচএসসি লেভেলে ছিল না, বাট হচ্ছে তোমার অ্যাডমিশন লেভেলে আছে। সো সেগুলোকে তোমাকে কভার করতে হবে। আর এটার জন্য আমি সবচেয়ে বেস্ট বই মনে করি তোমরা যে 9-10-এর যে একটা বাংলা ব্যাকরণ বই রয়েছে, সেটা থেকে, হ্যাঁ বোর্ড বই যেটা, ওইটা থেকে তোমরা এটা পুরোপুরি আয়ত্ত করে নিবে। আর ওইটা যত ভালো তোমরা নিজেদের মধ্যে করতে পারবে, ততই ভালো অ্যান্সার করতে পারবে। আর বাংলা ফার্স্টের ব্যাপারটা হচ্ছে কোশ্চেন তোমার নর্মালি থাকবে, তোমাকে বেশি জোর দিতে হবে লেখক পরিচিতি আর হচ্ছে মূল ভাব কবিতাগুলোকে খুব ভালো করে পড়তে হবে। মাঝে মাঝে দেখা যায় যে আমরা এইচএসসি লেভেলের সময় কিছু কিছু বাদ দিয়ে পড়েছি, মনে হয় যে পরীক্ষায় আসবে না, এগুলো রেখে দিই। বাট এখন হচ্ছে পুরো A to Z লাইন টু লাইন তোমাকে পড়তে হবে, তাহলে কিন্তু তুমি নিজে আর কি নার্ভাসনেসটাও তোমার কম থাকবে, পরীক্ষার হলে কমন করার আশঙ্কাও বেশি থাকবে। সো বাংলায় এটাই যেটা সামারি করলে আমি বলবো সেটা হচ্ছে তোমরা বোর্ড বইটার উপর বেশি পরিমাণ জোর দাও। বাংলা ফার্স্ট পার্টের জন্য তোমাদের যে এইচএসসি লেভেলের গদ্য বইটা ছিল সেটার উপর জোর দাও। আর বাংলা সেকেন্ড পার্টের জন্য 9-10-এর যে বইটা আছে ব্যাকরণের, সেটার উপর জোর দাও। আর হচ্ছে তোমরা বেশি যে লেখক পরিচিতি, তারপর শব্দার্থ, এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করো, মূল ভাবটা। আর হচ্ছে তোমাদের বাংলা হচ্ছে পারা যাবে, সো পারা যায় কি বোর্ড বইটা কভার করলে আমাদের মোটামুটি হয়ে যায়, আশা করা যায়। সো আর হচ্ছে যে আরেকটা যেটা তোমরা পার্ট করেছিলে এইচএসসি, সেটা হচ্ছে গল্পের একটা পার্ট ছিল, ওই পার্টটা থেকে সাধারণত ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে না। সো তোমরা যেটা করবে, ওই বোর্ড পরীক্ষার যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে গদ্য বইটা আর 9-10-এর জন্য বাংলা সেকেন্ড পেপারে যে বইটা, সেটা কভার করার খুব ভালো মতন কভার করার চেষ্টা করবে। পাশাপাশি তোমরা অনেকেই বিভিন্ন কোচিং এ ক্লাস করছো বা অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করছো, ওই কোচিং এর যে শীটগুলো তোমাদেরকে দিচ্ছে, সেই শীটগুলো যদি এই বইগুলোর পাশাপাশি শেষ করো, তাহলে আশা করি তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। এরপর আমাদের বাংলা গেল, ইংলিশ, অ্যাকাউন্টিং গেল, এরপর যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য তোমরা ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে বই দুটি আছে, সেই দুটি বই খুব ভালো করে পড়বা। এবং তোমরা যে কোচিং ক্লাস করছো অথবা যেখানে কোচিং করছো বা প্রাইভেট করছো, তোমরা চেষ্টা করবা কোচিং এর যে শীটগুলো তোমাদেরকে দিচ্ছে, সেই শীটগুলো থেকে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আছে সেগুলো বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে পড়ে নেওয়া।
এতে করে তোমাদের যেটা হবে, অনেক সময় প্রিভিয়াস এর প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়। আমরা প্রায় দেখতে পাই 30 থেকে 40% প্রশ্ন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক, সেটা কমন পড়ে। একটা আশ্চর্যের বিষয় এটা, একবার হয়েছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিটের বিসিএস এর একটা প্যাসেজ হুবহু কমন পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো অনেকে কিন্তু বিসিএস এর প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়ে আসে না। তো আমরা যেটা সাজেস্ট করব, তোমরা অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখবে, পাশাপাশি তোমরা বিসিএস এর প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়ে ফেলবে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বললে ডেফিনেটলি ঢাকা ভার্সিটি সি ইউনিটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই ভালো মতো সলভ করো। এই ক্ষেত্রে তোমার যেটা হবে যে কিছু অবশ্যই তুমি কমন পাবা, আশা করা যায়। আর হচ্ছে তোমার আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার যে কোশ্চেন প্যাটার্নটা, এটা সম্পর্কে কিন্তু তোমার ধারণা মানে অনেকটাই তুমি পেয়ে যাবে তুমি যদি কোশ্চেনগুলো বেশি বেশি পরিমাণ সলভ করো। আচ্ছা, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই যে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে দেখা যায় যে ধারা, অনুচ্ছেদ, আইনগুলো এগুলো কিন্তু আমরা স্কিপ করে যাই যখন আমরা এইচএসসিতে পড়ি। তো এখন কিন্তু এটা করলে চলবে না, তোমার ধারা, অনুচ্ছেদ এগুলো লাইন টু বাই লাইন তোমার পড়তে হবে। সব শেষে আমরা হচ্ছে কিছু কোয়েশ্চেন হয়েছে কমেন্ট সেকশনে, আমরা কোয়েশ্চেনগুলো একটু দেখব। কোশ্চেনগুলো আমরা একটু দেখতে হবে। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছে। আচ্ছা, আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে শায়দুল প্রশ্নগুলো দেখুক, ততক্ষণে আমি তোমাদেরকে অ্যাকাউন্টিং এর ব্যাপারে কিছু মানে কথা বলবো বা সাজেশনস দেব। সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এ দেখা যাচ্ছে যে তোমাদের টোটাল 24 মার্কের মধ্যে 20টা প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। আর হচ্ছে তোমাদের যেটা সেটা দেখা যায় যে একটু ডিফারেন্ট। তোমরা এইচএসসিতে সাপোজ কি একটা অনেক বড় মার্কের একটা টপিকের উপর অঙ্ক করেছো, বা সাপোজ দেখা যায় যে এরকমও হয়েছে যে তোমরা কিছু টপিক বাদ দিয়ে এসেছো। দেখা যায় কিছু টপিক বাদ দিলে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে সাপোজ অনাদায়ী পাওনা একটা চ্যাপ্টার বা শেয়ার হোল্ডার শেয়ার ইস্যু একটা চ্যাপ্টার, তোমরা হয়তো অনেকে বাদ দিয়ে এসেছো, স্কিপ করে এসেছো এসসিতে। কিন্তু তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কিন্তু এই চ্যাপ্টারগুলো মানে অলমোস্ট বাদ দেওয়া যাবে না। অলমোস্ট যত চ্যাপ্টার ছিল অলমোস্ট সবই তোমার কভার করতে হবে। আর একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আমি বলবো এই কারণে কোশ্চেন প্যাটার্নের সাথে এইচএসসিতে তুমি একটা বড় প্রশ্ন একটা বড় একটা অঙ্ক তুমি করে এসেছো, কিন্তু তোমার এইচএসসির তোমার অ্যাডমিশন টেস্টে যেটা হয় সেটা হচ্ছে যে অঙ্ক সাপোজ কি তোমার বলা আছে অনাদায়ী পাওনা দেওয়া আছে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত, এরকম টাইপের কিছু প্রশ্ন তোমার মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেনই তোমার থাকবে। দেখা যাবে যে এগুলা দেখা যাবে হঠাৎ করে মানে এমসিকিউ করতে গেলে তোমাদের হয়তো বা তোমরা একটু ঘাবড়ে যেতে পারো। সো এটার একটাই সলিউশন যে আমি বলবো যে তোমার যে ম্যাথগুলো আছে, ম্যাথই বেশিরভাগ আসতে দেখা যায় অ্যাকাউন্টিং এর পার্টগুলোতে। সো এই যে ম্যাথগুলো থাকে যেটা তোমরা যারা কোচিং করছো কোচিং এর শিটগুলোতে তোমরা অবশ্যই পাবা যে ম্যাথগুলো থাকে। তারপরে হচ্ছে যারা বই সলভ করছো বাসায় বসে যারা পড়ছো তার বইগুলোতে দেখবা যে প্রচুর প্রশ্ন থাকে এই ম্যাথমেটিক্যাল গুলো মানে আমার সলিউশন সহ থাকে। সো ওগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ ম্যাথ তোমার আসবে। আর হচ্ছে তোমার যেটা অ্যাকাউন্টিং এর ম্যাথগুলো তোমার পারতেই হবে। দেখা যায় যে তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট বেশি নাম্বার ফল করে হচ্ছে অ্যাকাউন্টিং আর ইংলিশে। সো আমি বলবো যে অ্যাকাউন্টিং এর জন্য ম্যাথগুলোর উপর বেশি জোর দাও, ম্যাথগুলো বেশি বেশি করো। কারণ হচ্ছে এই মানে তুমি এইচএসসি লেভেলে যেভাবে অঙ্ক করে এসেছে তার থেকে কিছুটা মানে সব ডিফারেন্ট না, অবশ্যই ডিফারেন্ট না, নিয়ম এক বইগুলো থাকে অ্যাডমিশন টেস্টের জন্য। তোমাদের ওই চ্যাপ্টারগুলা যে চ্যাপ্টার খুব শর্ট করে কিন্তু দেওয়া থাকে, মানে যে মূল বিষয়টা থাকে সেটা কিন্তু বই খুব সুন্দর করে শর্ট আকারে দেওয়া থাকে, ওগুলো খুব ভালো মতন পড়ো, দেখবে যে তাহলে কিন্তু সময়টা একটু অনেকখানি বেঁচে যাচ্ছে। অনেকেরই কিন্তু আমি একটু অ্যাড করবো যে অনেকেরই কিন্তু শুধু ইংলিশে পাস করা মানে পাস করাই কিন্তু মেইন টার্গেট থাকে না, তার পছন্দের বিষয়গুলো কিন্তু নিতে হয়। এর জন্য আমি বলবো যে ফিন্যান্স বা মার্কেটিং এর কথাটা কিন্তু আমরা এখনো বলিনি, ওটা বলবো যে ইংলিশে মনে করো তুমি পাস করে ফেললে, বাট ফিন্যান্স অথবা মার্কেটিং এর যেগুলো আসবে খুব সোজাই আসে, তো সেটা তোমাকে কিন্তু তোমার নাম্বার আরো বেশি পড়তে তোমাকে হেল্প করবে। তো ফিন্যান্স আর মার্কেটিং এর ব্যাপারটা বলবো এইচএসসি লেভেলে কিন্তু তোমরা অপশনাল সাবজেক্ট নিয়ে থাকো, অনেকে মার্কেটিং নেয় অথবা অন্যান্য সাবজেক্ট নিয়ে থাকে, কেউ আবার ফিন্যান্স নেয় মার্কেটিং নেয় না, মার্কেটিং নেয় ফিন্যান্স নেয় না, অথবা ফিন্যান্স মার্কেটিং দুইটাই নেয়। যারা ফিন্যান্স নেয় তারা তো অবশ্যই ফিন্যান্স অ্যান্সার করবে, আর যারা মার্কেটিং নেয় মার্কেটিং, কারণ তাদের আলাদা একটা ধারণা থাকে আগে থেকে। আর যারা হচ্ছে ফিন্যান্স আর মার্কেটিং দুটোই নেয় তার মধ্যে তোমার যেটা পছন্দ সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা নিয়ে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, ফিন্যান্স আর মার্কেটিং ব্যাপারে আমি আরেকটু অ্যাড করবো, সেটা হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রেও তোমরা যেটা যে যারা কোচিং করছো তারা শিটগুলো ডেফিনেটলি পড়বে। তারপরে বই যেটা আমি বইয়ে খুব বেশি জোর দিই, কারণ বইয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর করে গোছানো থাকে, সো ওটা বারবার করে পড়বে। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তো দেখবি।
এই গেল মার্কেটিং এর ব্যাপারে আমি এতটুকুই বলবো। আর হচ্ছে ফাইন্যান্সের ব্যাপারে যেটা আমি বলবো, ফাইন্যান্সে তোমরা অনেক এইচএসসি লেভেলে অনেক সূত্র করে এসেছো, দেখা যাবে যে সূত্র রিলেটেড অনেক ম্যাথ হয়তো বা আসতে পারে, সো ওগুলা ভালো মতো সলভ করবে, সূত্রগুলো বেশি বেশি মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, এখানে সাকিব প্রশ্ন করেছে যে বিজনেস স্টাডিজ এর স্টুডেন্টদের কোন কোন ইউনিটে এক্সাম দিতে পারবে অথবা আমরা সাজেস্ট করছি। আমরা প্রথমে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ এর যারা স্টুডেন্ট তারা হচ্ছে সি এবং ডি উভয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে তোমার প্রথম টার্গেট থাকা উচিত সি ইউনিট। কেন একজন বিবিএ হচ্ছে একজন কমার্স স্টুডেন্টের মেইন ড্রিম থাকে অথবা তার প্রধান স্বপ্ন থাকে হচ্ছে সে বিবিএ পড়বে, তাই তোমার প্রিপারেশন নেওয়া উচিত হচ্ছে সি ইউনিটের জন্য অথবা বিবিএ এর জন্য। এরপর হচ্ছে তোমার বাই চান্স যদি তোমার বিবিএ তে ওয়েটিং এ আসে অথবা না আসে, তখন তুমি আবার ডি ইউনিটের জন্য এক্সট্রা করে তুমি আবার প্রিপারেশন নিতে পারবা। তো এটাই হচ্ছে তোমার প্রতি সাজেশনস। এবং আরেকজন কমেন্ট করেছে যে ক্লিপস এবং ব্যারন্স টোফেল কিভাবে পড়বে। আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম ইংলিশের জন্য অর্থাৎ ইংলিশের গ্রামারের জন্য ক্লিপস টোফেল বইটা খুব ইম্পর্টেন্ট। কেন এই বই থেকে অনেক সময় হুবহু গ্রামার কমন পড়ে থাকে। কিন্তু আমি যে বিষয়টা অনেক ক্ষেত্রে ফেস করি, অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া ক্লিপস টোফেল পড়বো নাকি ব্যারন্স টোফেল পড়বো নাকি পিটারসন টোফেল পড়বো, আরো অনেক টোফেল আছে। তো আমি যেটা সাজেস্ট করি, তুমি ক্লিপস টোফেল পড়তে পড়তে তোমার প্রায় 3 থেকে 4 মাস সময় লেগে যাবে একটা টোফেল ভালো করে শেষ করতে। তো এই ক্লিপস টোফেলটা ভালো করে শেষ না করে অনেকে ব্যারন্স টোফেলে চলে যায়, অনেকে পিটারসন পড়তে যায় কিন্তু বুঝে না। তো আমি যেটা সাজেস্ট করি, ক্লিপস টোফেলটা তুমি যদি ভালো করে শেষ করতে পারো তাহলে আমার মনে হয় অন্য কোনো টোফেল তুমি যদি নাও পড়ো তাহলে তোমার ক্লিপস টোফেল দিয়ে তুমি গ্রামারটা পার পেয়ে যাবা। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় কি 3-4টা টোফেল একসাথে পড়তে গিয়ে একটাও ভালো করে পড়া হয় না, যার কারণে তোমার গ্রামার পার্টে তো উইকনেসটা থেকে যায়। কেননা ক্লিপস টোফেলে যে গ্রামারগুলো আছে, ব্যারন্স টোফেলে সেম গ্রামার, পিটারসনে অলমোস্ট সেম গ্রামার, জাস্ট উপস্থাপনটা ডিফারেন্ট হয়েছে আর কি। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো একটা টোফেল, ক্লিপস অথবা ব্যারন্স, একটা টোফেল তুমি ভালো করে পড়ো, আশা করি তুমি গ্রামারে ভালো করতে পারবে। আর হচ্ছে ইংলিশে যেটা অনেকগুলো মানে টপিক তো থাকে, সব থেকে বড় বিষয় হচ্ছে তোমাদেরকে রুলসটা, মানে সাপোজ ডাইনিং মডিফায়ারের রুলস, প্যারালিজমের রুলস, প্রতিটা রুলস খুব ভালো মতো আসলে মনে রাখতে হবে, তাহলে কিন্তু মানে সব কিছু কাভার করে দেখা যায় স্টুডেন্ট অনেক সময় ভুলে যায়। সো তোমাদের প্রতিটা গ্রামাটিক্যাল রুলসগুলো কোনটা কি এটা ধরার, মানে অনেকে আছে যে ধরতে পারে না কোনটা প্যারালিজম কোনটা ডাইনিং মডিফায়ার, মানে অনেক সময় কনফিউজ হয়ে যায়। সো রুলসটা যাতে তোমাদের মাথায় থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, ভালো মতন পড়তে হবে, রুলসটা মেনলি জানা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে অ্যাকাউন্টিং এর রেফারেন্স বই। আমি অলরেডি বলেছি তোমরা যে কোচিং গুলোতে ক্লাস করছো সেই কোচিং এর শীট গুলো এনাফ, আর প্রিভিয়াস এর প্রশ্নগুলো তোমরা বুঝে বুঝে পড়বা। আর টাস্কে তো অলরেডি বলেছে অ্যাকাউন্টিং এর প্রিপারেশনে, আর যদি কোনো রেফারেন্স বই থাকে তাহলে আমরা অলরেডি আগেই বলেছি অ্যাকাউন্টিং ট্রেজার, যেটি আমাদের এই করার বই, সেই বইটি তোমার বেসিকে অনেক বেশি হেল্প করবে, তোমরা সেই বইটি দেখতে পারো। তো আর কোনো প্রশ্ন যদি থাকে আমরা কমেন্ট সেকশনটি চেক করছি তোমাদের, সেগুলো আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে করে ফেলো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি যেটা তোমাদেরকে আর লাস্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে মানে ভর্তি পরীক্ষায় টোটাল টাইমটা কিন্তু থাকে 1 আওয়ার। এখন এই 1 আওয়ার টাইমটা তুমি যেমন এইচএসসি লেভেলে তোমার যেটা কি হয়েছে, তুমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা পরীক্ষা দিয়েছো। সাপোজ বাংলার জন্য তুমি বাংলা পরীক্ষায় তুমি বাংলা প্রিপারেশন নিয়ে গেছো, ইংরেজি পরীক্ষায় তুমি ইংরেজি প্রিপারেশন নিয়ে গেছো, কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে কি হচ্ছে, এই যে তোমার 5টা বিষয় তোমার এই 1 ঘন্টা সময়ের ভিতরে পরীক্ষা দিতে হচ্ছে, আর এই 5টা বিষয় প্রিপারেশন তোমার একদিনে নিতে হচ্ছে, যেটা কিন্তু একটু ডিফারেন্ট বা একটু ট্রিকি বলতে বা একটু কঠিন, কারণ এইচএসসি তে তুমি বিষয়গুলো আলাদা আলাদা পরীক্ষা দিয়েছো, কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে কি হচ্ছে, এই 1 ঘন্টায় তোমাকে সবগুলো বিষয় তোমার মনে রাখতে হচ্ছে, সবগুলো বিষয় তোমাকে উত্তর করতে হচ্ছে। সো অনেকেই দেখা যায় যে আমি দেখেছি, ইনফ্যাক্ট আমি যখন নিজে কোচিং করতাম আমি সখনও দেখেছি যে অনেকেই বলে যে এত করে কি হবে, বা এগুলো তো পড়া জিনিস। হ্যাঁ, এটা আমিও বলবো, এগুলো অবশ্যই তোমাদের পড়া জিনিস। আসলে অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে খুব সহজ প্রশ্ন আসে, বা মানে তোমাদের পড়া জিনিসগুলোই আসে, তোমরা যেগুলো আগে পড়ে এসেছো। আসলে যেটা ওই যে প্রবলেমটা হয়, তোমরা এইচএসসি তে সবগুলো পরীক্ষা সেপারেটলি দিয়েছো, দেখা যাচ্ছে যে তখন তোমাদের হয়তো বা মানে এই জিনিসটা একটু প্রেশারটা কম পড়ছে, কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে দেখো এই 5টা বিষয় তোমার একদিনে একসাথে মনে রাখতে হচ্ছে, আর এই 5টা বিষয় তোমাকে এই 1 ঘন্টা সময়ের ভিতর কভার করতে হচ্ছে। অনেকে আছে এই টাইম ম্যানেজমেন্টটা নিয়ে প্রবলেম হয়, দেখা যায় একটা বিষয়ে মানে অনেক সময় ওরা নিয়ে ফেলে, দেখা যায় অন্যগুলো অ্যান্সার করার মতন সময় থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে। সো
আর যেটা বলছিলাম যে এত পড়া লাগবে কিনা, আমি বলবো ডেফিনেটলি তোমার পড়তে হবে। আর হচ্ছে পড়া লাগবে কি লাগবে এটা অনেকটা অনেকের এফিসিয়েন্সির উপরেও ডিপেন্ড করে। দেখা যায় যে অনেকে 1 উইক এক্সামের 1 উইক আগে পড়ে অনেক ভালো করতে পারছে, কারণ তার এফিসিয়েন্সিটা বেশি। এফিসিয়েন্সি অবশ্যই তার বেশি বলে সে 1 উইক পড়ে, বা দেখা যাচ্ছে যে 1 উইক সে ফুল এফোর্ট দিচ্ছে, ফুল এফোর্টটা দিয়ে তারপরে সে পরীক্ষা দিচ্ছে এবং তার সে চান্সও পেয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে অনেক পড়ছে বা যেটা মানে মনে রাখতে পারছে না, বা অনেকে আশেপাশ থেকে অনেক সাইড টক যেটা অ্যাডমিশন টেস্টের সময় হয় যে এত পড়লে মানে কি লাভ, অ্যাডমিশন টেস্টটা লাখের বিষয়। আসলে হ্যাঁ অবশ্যই লাখের বিষয়, লাখের সাথে আমি অবশ্যই বলবো তোমাকে পড়তে হবে, চেষ্টা করতে হবে। না পড়লে বা না পড়লে কিন্তু তোমাদের আসলে হবে না, পুরাটাই আসলে লাখের বিষয় না। অনেকে একটা প্রশ্ন করে যে ভাইয়া কয় ঘন্টা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, অথবা কয় ঘন্টা আমি পড়তে পারি। আজকে যেটা বলেছে এটা ফুললি আসলে এফিসিয়েন্সির উপর। অনেকে আছে দেখা যায় 2 ঘন্টা পড়লে যে টপিকটা বুঝে ফেলতে পারে, অনেকে সেই টপিক বুঝতে গেলে 5 ঘন্টা লাগবে। এখন আমি যদি বলি তোমাকে 5 ঘন্টা পড়তে হবে অথবা 2 ঘন্টা পড়তে হবে, তখন ওই 2 ঘন্টার মধ্যে একজন 2 ঘন্টার মধ্যে অনেক কিছু বুঝে ফেলবে, কিন্তু আরেকজন সেটা বুঝতে 5 ঘন্টা টাইম লাগবে। সেজন্য আমি যেটা বলছি তোমরা টপিক ওয়াইজ টার্গেট করে পড়ো, যতক্ষণ তোমার ওই টপিকটা ক্লিয়ার হচ্ছে না তুমি ততক্ষণ পড়তে থাকো। কেননা এই 3 থেকে 4 মাস যে সময়টা তোমার হাতে আছে অ্যাডমিশন টেস্টের আগে, এটা তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কেন এটাই হচ্ছে তোমার নির্ধারণ করে দিবে তোমার ফিউচার কোন দিকে যাচ্ছে, অর্থাৎ তুমি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা অথবা কোন সাবজেক্টে পড়বা, তার উপর ডিপেন্ড করছে তোমার আগামী বছর আগামী দিনগুলো কিভাবে তুমি অতিক্রম করতে পারবা। তাই এই সময়টা তোমরা অনেক বেশি কাজে লাগানো তোমাদের উচিত। এবং তোমাদের যদি আরো কোনো প্রবলেম থাকে টেমির স্কুলের সাথে থাকবা। এবং আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।